তত্ত্বচান আর ওর বন্ধুরা আমেরিকা সম্পর্কে অনেক কিছু জেনে গেল। তোমইয়ের ভিতরে জাপান আর আমেরিকা বন্ধু হয়ে উঠছিল, অথচ বাইরে তখন আমেরিকা জাপানের চরম শত্রু। তার ইংরাজিও হয়ে গিয়েছে শত্রুর ভাষা। সমস্ত স্কুলে তখন ইংরাজি পড়ানো বন্ধ করে দিয়েছে। সরকার ঘোষণা করেছে আমেরিকানরা ভালো নয়। অথচ তোমইতে ছেলেমেয়েরা সুরে সুরে গেয়ে চলেছে, উৎসকুশি হলো বিউটিফুল। মৃদুমন্দ হাওয়া বয়ে যাচ্ছিল তোমই গাকুয়েনের বুকের উপর দিয়ে। তোমইয়ের শিশুরাও সবাই বড় সুন্দর, সবাই বিউটিফুল। আমাদের এসডিএমটি গল্প পাঠের আসরের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। উৎসবের মরশুমের পর আবার শুরু হয়েছে আমাদের গল্প পাঠের আসর। তেতসুকো কুরোয়ানাগির লেখা এই তত্ত্বচান গল্পটি আপনাদের পড়ে শোনাচ্ছি আমরা। এই পর্বগুলি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল। নোটিফিকেশন অল সিলেক্ট করে আপনারা আমাদের ভবিষ্যৎ সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমরা আজকের পর্ব। আজকের পর্বে যে যে অধ্যায়গুলো আমরা আপনাদের পড়ে শোনাবো তাদের শিরোনামগুলি হলো সুস্বাস্থ্য আর গাছের বাকলের গল্প, দ্বিতীয় অধ্যায় ইংরাজি বলা ছাত্র, তৃতীয় অধ্যায় ছোটদের নাটক। এই কটি অধ্যায় আমরা আপনাদের আজকে পড়ে শোনাবো। চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। সুস্বাস্থ্য আর গাছের বাকলের গল্প। গলা থেকে ঝোলানো ট্রেনের টিকিটটা গেটে দেখিয়ে তত্ত্বচান জিউগায়োকা স্টেশন থেকে বেরিয়ে এলো। গেটের চেকার ভদ্রলোকের সঙ্গে এখন ওর খুবই ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বাইরে একটা ব্যাপার চলছিল। একটি লোক রাস্তায় মাদুর পেতে সামনে এক পাহাড় গাছের বাকলের মতো কি যেন নিয়ে বসেছিল আর বলছিল, দেখুন এদিকে দেখুন। 4-5 জন দর্শক লোকটাকে ঘিরে দাঁড়িয়ে পড়েছিল। তত্ত্বচান তাদের সঙ্গে যোগ দিল। তত্ত্বচানকে দেখে সে বলতে শুরু করলো, স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ। সকালে উঠে যদি জানতে চান যে আপনি ভালো আছেন কিনা, তাহলে এই গাছের বাকলের সাহায্য নিন। একটুখানি বাকল চিবোলে যদি মুখের ভিতরটা তেতো হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনি সুস্থ নেই। যদি তেতো না লাগে, তার মানে আপনার শরীর ভালো আছে। তা ওই যে দাঁড়িয়ে আছেন দাদা, হ্যাঁ, আপনি একটু চিবিয়ে দেখবেন নাকি? এক টুকরো বাকলের দাম মাত্র 20 সেন। একজন বেশ রোগা মানুষের হাতে লোকটা এক টুকরো বাকল তুলে দিল। তিনি একটু দ্বিধা করে বাকলটায় দাঁত ঠেকালেন। তারপর মাথাটা হেলিয়ে উনি ভাবতে লাগলেন, তা একটু তেতো বই কি। মাদুরে বসা লোকটি লাফিয়ে উঠে বলল, দাদা, আপনার নিশ্চয়ই কিছু একটা অসুখ করেছে, আপনাকে সাবধান হতেই হবে। কিন্তু চিন্তার কিছু নেই, সামান্য তেতো বললেন তাই না? আর দিদিমণি, আপনি এই টুকরোটা কি অনুগ্রহ করে একটু চিবিয়ে দেখবেন? বাজারের থলে হাতে ধরা মহিলা বেশ বড়সড় টুকরো ধরে বড় একটা কামড় দিয়ে বললেন, কই, তেতো নয় তো। দারুণ দিদিমণি, দারুণ, আপনার তো দেখছি খুব ভালো স্বাস্থ্য, লোকটি বলল। তারপর একটু গলা তুলে দর হাঁকতে লাগলো, মাত্র 20 সেন, মাত্র 20 সেন। 20 সেনের বিনিময়ে আপনি সকালবেলায় জেনে যাচ্ছেন আপনার শরীর ভালো আছে কি নেই। মাত্র 20 সেন। তত্ত্বচানেরও খুব ইচ্ছে হচ্ছিল ওই ছাই রঙের বাকল একটু চিবিয়ে দেখে, কিন্তু লজ্জার চোটে চাইতে পারছিল না। ও বরং বলল, আমার স্কুল যখন শেষ হবে তখন তুমি থাকবে কি? নিশ্চয়ই, বলে লোকটি ছোট্ট মেয়েটাকে একটু দেখে নিল। তত্ত্বচান এক ছুটে স্কুলে গিয়ে পৌঁছলো। আজ দেরি করলে চলবে না, ঘন্টা পড়ার আগেই ওকে পৌঁছে একটা কথা জানতে হবে। কেউ আমাকে 20 সেন ধার দিতে পারিস? কারো কাছেই অবশ্য 20 সেন ছিল না। তখনকার দিনে এক বাক্স ক্যারামেল লজেন্সের দাম ছিল 10 সেন। অতএব 20 সেনের তেমন কোনো মূল্য ছিল না। তবু সেটাও ছিল না কারো কাছে। আমি কি বাবা মাকে বলবো? মিয়োচান জিজ্ঞেস করলো। হেডমাস্টার মশাই স্বয়ং যে মিয়োচানের বাবা ছিলেন
এটা তত্ত্বচাঁদের জন্য খুব একটা সুবিধের ব্যাপার ছিল, অন্তত এরকম পরিস্থিতিতে তাই মনে হতো। মিয়চাঁদের বাড়িটা ছিল স্কুলের হলঘরের লাগোয়া, তাও মনে হতো যেন ওর মাও স্কুলেই থাকতেন। বাবা বলেছেন তোকে পয়সাটা দেবেন। দুপুরে খাওয়ার সময় মিয়চাঁদ তত্ত্বচাঁদকে বলল, কিন্তু পয়সাটা তোর কি জন্য দরকার বাবা জানতে চেয়েছেন। তত্ত্বচাঁদ হেডমাস্টার মশাই অফিসে চলে গেল। তোমার 20 সেনের দরকার কেন বলো তো? চশমাটা খুলতে খুলতে জানতে চাইলেন হেডমাস্টার মশাই। আমি এক টুকরো গাছের বাকল কিনতে চাই, সেটা চিবোলে জানা যায় আমাদের শরীর ভালো আছে কি নেই। তত্ত্বচাঁদ তাড়াতাড়ি করে উত্তর দিল। হেডমাস্টার মশাই কৌতূহল যেন বেড়ে গেল। কোথায় বিক্রি হচ্ছে? স্টেশনের সামনে। তত্ত্বচাঁদ খুব তাড়াতাড়ি উত্তর দিল। বেশ, তোমার ইচ্ছে হলে এক টুকরো কিনো, কিন্তু আমায় একটু চিবিয়ে দেখতে দেবে তো, তাই না? উনি পকেট থেকে পয়সার থলেটা বার করে তত্ত্বচাঁদকে 20 সেন দিলেন। উফ, অনেক ধন্যবাদ। আমি মায়ের থেকে পয়সাটা এনে ফেরত দিয়ে দেব। মা আমায় বইয়ের জন্য অনেক সময় পয়সা দেন, অন্য কিছু কিনতে চাইলে আমাকে বলতে হয়, কিন্তু শরীর ভালোর জন্য গাছের বাকল তো সবার দরকার। আমার মনে হয় না যে মা কিছু মনে করবেন। স্কুল ছুটির পর তত্ত্বচাঁদ হাতের মুঠোয় পয়সাটা ধরে সোজা চলল স্টেশনের দিকে। সেই লোকটি তখনও ছিল আর চেঁচিয়ে চেঁচিয়ে ওর বাকল ফিরি করছিল। তত্ত্বচাঁদের হাতে 20 সেন দেখে সে দাঁত বার করে হাসল। লক্ষ্মী মেয়ে, তোমার মা বাবা নিশ্চয়ই খুব খুশি হবেন। হ্যাঁ, আর রকিও। রকিকে? তত্ত্বচাঁদের জন্য এক টুকরো বাকল বেছে তুলতে তুলতে লোকটি জিজ্ঞেস করলো। রকি আমাদের জার্মান শেপার্ড কুকুর। কুকুর? এক মুহূর্ত ভেবে নিয়ে সে বলল, হ্যাঁ, কুকুরের জন্য এই বাকলটা কাজে লাগবে বলে মনে হয়। ওর যদি বাকলটা তেতো লাগে আর বাকলটা খেতে না চায়, তার মানে ওর শরীর ভালো নেই। লোকটি 1 ইঞ্চি চওড়া আর 6 ইঞ্চি লম্বা মতো একটা বাকল তুলে তত্ত্বচাঁদকে দিল। নাও, রোজ সকালে একটু করে এটা কামড়ে নিও। তেতো লাগলে বুঝো যে শরীরটা তোমার ভালো নেই। তেতো না লাগার মানে হলো তোমার শরীর খুব ভালো আছে। কাগজে মোড়ানো মূল্যবান বাকলটা সাবধানে ধরে তত্ত্বচাঁদ বাড়ি ফিরে চলল। বাড়ি পৌঁছেই ও বাকলটা থেকে এক টুকরো কামড়ে চেখে দেখলো। না, ঠিক তেতো লাগলো না, কেবল একটু খড়খড়ে মতো। ও আসলে কোনো স্বাদই পাচ্ছিল না। হুররে, তাহলে আমার শরীর খুব ভালো আছে। তা তো বটেই, মা মৃদু হেসে বললেন, কিন্তু ব্যাপারটা কি? তত্ত্বচাঁদ ব্যাপারটা বুঝিয়ে বলল। মাও এক কামড় খেয়ে দেখলেন, না তেতো নয়। মা বললেন, তার মানে মা তোমার স্বাস্থ্যও খুব ভালো। এরপর তত্ত্বচাঁদ রকির কাছে গিয়ে বাকলটা ওর মুখের সামনে ধরলো। রকি প্রথমটায় বাকলটার গন্ধ নিল, তারপর সেটা একটু চেটেও দেখলো। তোকে এটা কামড়াতেই হবে, তাহলেই বোঝা যাবে তুই ঠিক আছিস কিনা, তত্ত্বচাঁদ বলল। কিন্তু রকি ওই বাকলটা কামড়ানোর কোনো চেষ্টাই করলো না। ও কেবল পা দিয়ে কানের পিছনটা চুলকোতে লাগলো। তত্ত্বচাঁদ বাকলটা ওর মুখের আরো কাছে নিয়ে গেল। আরে বাবা, কামড়া না, তোর যদি শরীর খারাপ থাকে তাহলে তো বিচ্ছিরি ব্যাপার হবে। রকি খুবই আপত্তির সঙ্গে একটা ছোট্ট কামড় দিল ওই বাকলটাতে। তারপরও আবার একটু গন্ধ শুকলো। বাকলটা যে ওর বিশেষ অপছন্দ হয়েছে তা কিন্তু মনে হলো না। ও কেবল মস্ত একটা হাই তুললো। হুররে হুররে, রকির স্বাস্থ্য খুব ভালো। পরদিন সকালে মা তত্ত্বচাঁদের হাতে 20 সেন দিয়ে দিলেন। ও সোজা হেডমাস্টার মশাইয়ের অফিসে গিয়ে বাকলটা বার করে সামনে রাখলো। এক মুহূর্তের জন্য ওর মনে হলো হেডমাস্টার মশাই যেন বলতে চাইছেন, এটা কি? তারপর ওর হাতে 20 সেন দেখে ওর ঘটনাটা মনে পড়ে গেল। কামড়ে দেখো, যদি তেতো লাগে তার মানে তোমার শরীর ভালো নেই। হেডমাস্টার মশাই একটা ছোট্ট কামড় দিলেন। তারপর বাকলটা উল্টে পাল্টে ভালো করে পরীক্ষা করতে লাগলেন। তেতো লাগছে কি? তত্ত্বচাঁদ চিন্তিত মুখে জিজ্ঞেস করলো। এর তো কোনো স্বাদই নেই। তারপর বাকলটা তত্ত্বচাঁদকে ফিরিয়ে দিতে দিতে উনি বললেন, আমি ঠিকই আছি, চিন্তা নেই। সেদিন তত্ত্বচাঁদ স্কুলের সকলকে একটু করে বাকল খাওয়ালো। কারোরই তেতো লাগলো না, মানে সবার স্বাস্থ্যই খুব ভালো ছিল। তত্ত্বচাঁদের খুব আনন্দ হলো। ছেলে মেয়েরা সবাই গিয়ে হেডমাস্টার মশাইকে খবরটা জানালো। প্রত্যেককে উনি বললেন ভালো। ব্যাপারটা নিশ্চয়ই প্রথম থেকেই ওর জানা ছিল। উনি জন্মেছিলেন গুম্পা এলাকায় আর সেখানেই বড় হয়েছিলেন। সেখানে নদীর ধারে গিয়ে দাঁড়ালে হারুনা পাহাড়ের চূড়ো দেখতে পাওয়া যায়, তাই গাছপালার খবর উনি খুব ভালো করেই জানতেন। ওই গাছের বাকলটা যে তেতো লাগতে পারে না সে তো জানা কথা। তবু যে ব্যাপারটা হেডমাস্টার মশাই খুব ভালো লেগেছিল তা হলো
তত্ত্বচানের এই উৎসাহ, স্বাচ্ছন্দ্য, শরীর ভালো আছে, এ কথা জেনে ওর যে আনন্দ হয়েছিল তা দেখতে হেডমাস্টার মশাইয়েরও ভালো লাগছিল। তত্ত্বচান এমন ভাবে বড় হয়েছিল যে কারো যদি ওই বাকলটা খেয়ে তেতো লাগতো তাহলে কিন্তু ও সত্যি চিন্তিত হয়ে পড়তো। রাস্তায় একটা নেড়ি কুকুরের মুখেও ওই বাকলটা একবার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল তত্ত্বচান। সে তো আরেকটু হলে ওকে কামড়েই দিত। তবু তত্ত্বচান তো ভয় পাওয়ার মেয়ে নয়। তোমার শরীরটা ঠিকঠাক আছে কিনা জানতে হবে তো, ও কুকুরটাকে বলতে লাগলো। এসো এসো, আয় আয় আয়। শেষ পর্যন্ত অচেনা কুকুরটাকেও একটু বাকল খাইয়ে ছাড়লো তত্ত্বচান। হুররে, তোমার শরীরও ঠিক আছে বলেও চিৎকার করে উঠলো। কুকুরটা মাথা নিচু করলো এমন ভাবে দেখে মনে হলো যেন ধন্যবাদ জানাচ্ছে। তবে হেডমাস্টার মশাই যেমনটা ভেবেছিলেন তেমনই হলো। সেই বাকলওয়ালা আর কোনো দিন জিউগায়কা স্টেশনের কাছে এলো না। প্রতিদিন সকালে তত্ত্বচান বাকলটা বার করে একটু কামড়ে দেখে নিত। বাকলটা দেখে মনে হতো যেন একটা ইঁদুর ওতে দাঁত বসিয়েছে। আমার স্বাস্থ্য খুব ভালো, রোজ এই বলেও ঘর থেকে বেরিয়ে আসতো। আর সত্যি ওর স্বাস্থ্য বেশ ভালোই ছিল। এই চ্যাপ্টারটিতে আমরা দেখলাম যে একটি গাছের বাকল কিনেছে তত্ত্বচান হেডমাস্টার মশাইয়ের কাছ থেকে 20 সেন ধার নিয়ে। কেমন বাকল? জিউগায়কা স্টেশনের কাছে একটি লোক কিছু বাকল বিক্রি করছিল এবং বলছিল সেই বাকল মুখে দিয়ে যদি মনে হয় তেতো তার মানে তোমার শরীর স্বাস্থ্য ভালো নেই, আর যদি তেতো না লাগে তোমার তাহলে মানে তুমি খুবই ভালো আছো। তো ব্যাপারটা খুবই আজগুবি, এমন কোনো বিষয় হতে পারে না। তা সত্ত্বেও তত্ত্বচান তো খুবই ছোট, আর শুধু তত্ত্বচানকে বলেই বা কি হবে, অনেক বড়রাও কিন্তু সেই বাকল কিনছিলেন। তো তত্ত্বচান কিনেছে এবং সকলকে উৎসাহবশত খাইয়েও দেখছে সবার শরীর ঠিক আছে কিনা। এবং যদি কেউ কোনো স্বাদ না পেত তাহলে ওর তখন খুবই আনন্দ হতো, ওর নিজের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারপর যখন হেডমাস্টার মশাইকে পরের দিন গিয়েও দেখিয়েছিল তখনই হেডমাস্টার মশাইয়ের কাছে জলের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল বিষয়টা, যে উনি তো গাছপালা খুব ভালো চিনতেন। গাছের বাকলটা দেখেই বুঝতে পেরেছিলেন এই গাছের বাকলে তেঁতো স্বাদ হওয়ারই কথা নয়। তার মানে লোকটি ওদের স্বাস্থ্য নিয়ে যে কথাটি বলেছিল সেটি মোটেই ঠিক কথা নয়। তবে এই যে ছোট ছেলে মেয়েরা যারা ওই গাছের বাকলটি মুখে দিয়ে বলছিল আমি খুবই ভালো আছি, তাদের এই যে ভালো লাগাটা এটা উনি আর ভাঙাতে চাননি। ওরা তো খুবই ছোট, বড় হলে নিজেরাই জেনে যাবে এই কথাগুলো। তো ওই বাকলের কল্যাণে তত্ত্বচান সকলের শরীর, এমনকি রকির শরীর, রাস্তায় একটি নেড়ি কুকুরের শরীর, ওর বাবা মার শরীর, ওর বন্ধুদের শরীর, ওর নিজের শরীর, হেডমাস্টার মশাইয়ের শরীর, সকলের শরীর খুব ভালো আছে, স্বাস্থ্য ভালো আছে জেনে খুব আনন্দিত হয়েছিল এবং আনন্দ করেছিল। এর পরের চ্যাপ্টার শুরু করি। সেই চ্যাপ্টারের হেডলাইন ইংরাজি বলা ছাত্র। স্কুলে একটা নতুন ছেলে এসেছিল। প্রাথমিক স্কুলের তুলনায় বেশ লম্বা চওড়া ছেলেটি। দেখে মনে হচ্ছিল হয়তো ক্লাস 7-8-এ পড়ে। ওর পোশাকটাও ছিল বেশ অন্যরকম, বেশ বড়দের মতো। সেদিন স্কুলের মাঠে দাঁড়িয়ে হেডমাস্টার মশাই ওর সঙ্গে সবার আলাপ করিয়ে দিলেন। এ হলো মিয়াজাকি। ওর জন্ম আমেরিকাতে, সেখানেই এতদিন থেকেছে। ও খুব একটা ভালো জাপানি বলতে পারে না, সেই জন্যই ও তোমইতে এসেছে, যাতে সহজে বন্ধু পেতে পারে আর ধীরে ধীরে সময় নিয়ে পড়াশোনা করতে পারে। এখনো তোমাদেরই একজন। ওকে কোন ক্লাসে দিই বলো তো? 5-এ? তাইচাঁদের ক্লাসে, কি বলো? তাহলে তো বেশ হয়, বিজ্ঞ বিজ্ঞ একটা হাসি হেসে তাইচাঁদ বলল। তাইচাঁদ খুব ভালো ছবিও আঁকতো। একটু হেসে হেডমাস্টার মশাই আবার বললেন, ও জাপানি ভালো জানে না বলেছি, তবে ইংরাজিটা কিন্তু খুব ভালো পারে। দেখো, ওর থেকে একটু ইংরাজি শিখে নিও তোমরা। ও তো কখনো ঠিক জাপানে থাকেনি, এখানকার হালচালও ভালো করে জানে না। তোমরা ওকে একটু সাহায্য করবে তো, তাই না? ওকে আমেরিকার কথা জিজ্ঞেস করো, অনেক মজার মজার কথা বলতে পারবে ও তোমাদের। ঠিক আছে, এবারে তাহলে ও রইলো তোমাদের কাছে। মিয়াজাকি মাথা নিচু করে সকলকে ওর অভিবাদন জানালো। তাচাঁদের ক্লাসের বন্ধুরাও ওকে অভিবাদন জানালো। চেহারায় সবাই ওর থেকে ছোট ছিল। দুপুরে খাওয়ার পর মিয়াজাকি হেডমাস্টার মশাইয়ের বাড়িতে চলে গেল। বাকিরাও ওর পিছন পিছন গেল। কিন্তু ও করলো কি, জুতো সমেত ঘরের ভেতর ঢুকে পড়লো। সবাই তো হাই হাই করে উঠলো, জুতো খুলে জুতো খুলে। মিয়াজাকি একটু অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, ওহ, ভুল হয়ে গেছে, বলে জুতোটা খুলে ফেললো। সবাই এবার ওকে একসঙ্গে অনেক কিছু শেখাতে শুরু করলো।
তাতামি মাদুর পাতা ঘরগুলোতে আর আমাদের হল ঘরে কখনো জুতো পরে ঢুকো না। ক্লাসে আর লাইব্রেরিতে অবশ্য জুতো পরেই ঢোকা যায়। কোহনবুৎস মন্দিরে যখন যাবে তখন চাতাল পর্যন্ত জুতো পায়ে যেতে পারো, কিন্তু মন্দিরের ভিতরে সবসময় খালি পায়ে ঢুকতে হয়। দেশে থাকা আর বিদেশে থাকার মধ্যে কত যে পার্থক্য তা জানতে আর জানাতে ওদের খুব মজা লাগছিল। পরদিন মিয়াজাকি একটা বড় ছবির বই নিয়ে এলো স্কুলে। দুপুরবেলায় সবাই ঘিরে ধরলো ওকে। এত সুন্দর বই, ওরা ওরকম বই কখনো দেখেনি। ওদের ছবির বইগুলোতে কেবল 3টে রং হয়, লাল, সবুজ, হলুদ। এটাতে এমনকি চামড়ার রং পর্যন্ত ছিল, আর কত রকমের নীল, সাদা, ছাই, নানা রঙের সঙ্গে মেশানো। এমন রং যা মোম রঙের বাক্সেও পাওয়া যায় না। সাধারণত 24টি রঙের বাক্সে থাকে, যা থাকে তার বাইরে তো বটেই, তাইচানের 48টি রঙের বাক্সেও এই বইয়ের কিছু কিছু রং পাওয়া যাবে না। সবাই খুব মুগ্ধ হলো। আর ছবিগুলো ছিল এরকম: প্রথমটাতে একটা কুকুর একটা ছোট্ট বাচ্চার ছোট্ট প্যান্টটা ধরে টানছিল। বাচ্চাটার ফর্সা গায়ের রং এমনভাবে ফুটে উঠেছিল যে দেখে আঁকা ছবি বলে বিশ্বাসই হচ্ছিল না। এত সুন্দর চকচকে কাগজের ছবির বই ওরা আগে কখনো দেখেনি। মিশুকে তোত্তো-চান মিয়াজাকি এবং ওর বইয়ের খুব কাছে গিয়ে বসলো। মিয়াজাকি ওদের ইংরেজি লেখাটা পড়ে শোনালো। ইংরেজি ভাষাটা এত সহজ লাগছিল ওদের কাছে যে ওরা মুগ্ধ হয়ে শুনতে লাগলো। এরপর মিয়াজাকি একটু কষ্ট করে জাপানি বলতে শুরু করলো। আফা-চান মানে বেবি বা ছোট্ট বাচ্চা, ও বলতে শুরু করলো। আফা-চান হলো বেবি, সবাই মিলে বলল। উৎসুকুশি হলো বিউটিফুল বা সুন্দর। মিয়াজাকি বলল, কুর ওপর বাড়তি জোর দিল ও। উৎসুকুশি হলো বিউটিফুল, সবাই মিলে বলল। মিয়াজাকি বুঝতে পারলো ওর জাপানি উচ্চারণটা সঠিক হচ্ছিল না। ও আবার বলার চেষ্টা করলো, কথাটা উৎসুকুশি, তাই না? কদিনের মধ্যেই মিয়াজাকি সবার বন্ধু হয়ে গেল। রোজ ওর স্কুলে নতুন নতুন বই নিয়ে আসতো আর দুপুরবেলা বন্ধুদের পড়ে শোনাতো। মনে হতো যেন মিয়াজাকি ওদের ইংরাজির মাস্টার মশাই। মিয়াজাকিও একটু একটু করে ভালো জাপানি শিখে যাচ্ছিল, আর ওর ভুলভাল কাজ করে ফেলাটাও কমে গেল। যেমন তোকোনামা ছবির পট আর গয়না রাখার বিশেষ জায়গাটাতে যে কখনো বসে পড়তে নেই, এই ধরনের রীতি ও রপ্ত করে ফেললো। তোত্তো-চান আর ওর বন্ধুরা আমেরিকা সম্পর্কে অনেক কিছু জেনে গেল। তোমোইয়ের ভিতরে জাপান আর আমেরিকা বন্ধু হয়ে উঠছিল, অথচ বাইরে তখন আমেরিকা জাপানের চরম শত্রু। তাই ইংরেজিও হয়ে গেছে শত্রুর ভাষা। সমস্ত স্কুলে তখন ইংরেজি পড়ানো বন্ধ করে দিয়েছে। সরকার ঘোষণা করেছে আমেরিকানরা ভালো নয়, অথচ তোমোইতে ছেলেমেয়েরা সুরে সুরে গেয়ে চলেছে, উৎসুকুশি হলো বিউটিফুল। মৃদুমন্দ হাওয়া বয়ে যাচ্ছিল তোমোই গাকুয়েনের বুকের উপর দিয়ে। তোমোইয়ের শিশুরাও সবাই বড় সুন্দর, সবাই বিউটিফুল। এই চ্যাপ্টারটিতে আমরা দেখলাম যে একটি নতুন ছাত্র এসেছে তোমোইয়ের স্কুলে, তার নাম হচ্ছে মিয়াজাকি। ও আমেরিকাতেই জন্মেছে, প্রবাসী জাপানি আসলে, এবং সেখানেই বড় হয়ে উঠেছে। সেই জন্য ও খুব একটা ভালো জাপানি বলতে পারে না, জাপানি আদব কায়দা খুব একটা জানে না, ইংরাজিটা ও খুব ভালো জানে। তো দেশে ফেরার পরও যাতে সহজে সময় নিয়ে ধীরে ধীরে জাপানিটা শিখতে পারে, সেই জন্য ওর মা বাবা ওকে তোমোইয়ের স্কুলে এনেছেন। হেডমাস্টার মশাই সকলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেছেন ওর থেকে যেন ইংরাজিটা তিনি শিখে নেন এবং জাপানি বিভিন্ন আদব কায়দা ওরা যেন তাকে শিখিয়ে দেয়, জাপানি ভাষা শিখতেও সাহায্য করে। তো ততদিনে তো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং আমেরিকা জাপান পরস্পরের শত্রু হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে। এর ফলস্বরূপ জাপানের বিভিন্ন স্কুলে ইংরাজি পড়ানো বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকানদের সম্পর্কে একটা খারাপ ধারণা ওদের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে যে তারা খুব একটা ভালো নয়। কিন্তু তোমোই স্কুলেতে মোটেই এমনটা করেননি হেডমাস্টার মশাই। কোনো দেশের সাথে কোনো দেশের বিভিন্ন রাজনৈতিক বা অন্যান্য কারণে বিরোধ থাকতেই পারে, যুদ্ধ লড়াই হতে পারে, কিন্তু কোনো দেশের মানুষই খারাপ নয়, কোনো দেশই খারাপ নয়, কোনো ভাষাও খারাপ নয়। কারণ সকলেই তো সেই দেশের যখন অধিবাসী হয়, যারা যুদ্ধে রত, সকলেই তো আর যুদ্ধটাতে সরাসরি
তাদের মদতে তো হচ্ছে না, তারা তো এখানে কিছু করতে পারে না। তো এই ধরনের সিদ্ধান্ত নেন যারা প্রশাসনিক পদে আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা সকলে মিলে। সাধারণ মানুষদের তো এতে কোনো ভূমিকা থাকে না। সুতরাং শুধু শুধু একটা ভাষা বা একটা জাতি বা একটা দেশের মানুষ কেন খারাপ হতে যাবেন? তো সেই জন্য তোমইতে ইংরেজি শিক্ষা মিয়াজাকির কাছ থেকে সমানভাবে চলছে। তাই লেখিকা বলেছেন এখানে যে বাইরে যখন জাপান আমেরিকা পরম শত্রু, তখন কিন্তু তোমই গাকুয়েনের ভিতরে জাপান আমেরিকা পাশাপাশি সহাবস্থান করছে, ভাষা দুটোও সহাবস্থান করছে। তারপরের চ্যাপ্টারটায় যাই আমরা। এই চ্যাপ্টারের হেডলাইন ছোটদের নাটক। আমরা একটা নাটক করব, তোমই এর ইতিহাসে সেই প্রথম। দুপুরে খাবার সময় কারো না কারো বক্তৃতা দেওয়ার ব্যাপারটা তো চলছিলই, তার উপর আবার নাটক। কি দারুণ ব্যাপার যে হল ঘরে পিয়ানোটা থাকে আর যেখানে ইউরিদমিক্সের ক্লাস হয় সেখানেই স্টেজের ওপর নাটক হবে নিমন্ত্রিত দর্শকদের সামনে। ছেলেমেয়েরা তো কেউ কোনোদিন কোনো নাটক দেখেনি, এমনকি তত্ত্বচানও না। ও কেবল সেই একবার সোয়ান লেক ব্যালে দেখতে গিয়েছিল একটা বড় থিয়েটার হলে। তবু অভিজ্ঞতা ছাড়াই ওরা ওদের বছর শেষের অনুষ্ঠানের পরিকল্পনা করতে লাগলো। ঠিক হলো তত্ত্বচানের ক্লাস কানজিচো নামে এক বিখ্যাত কাবুকি নাটক করবে। কানজিচো অর্থাৎ তহবিলের জন্য অর্থ সংগ্রহ। তোমইতে এই ধরনের একটা নাটক করা হবে এটা সত্যিই কেউ ঠিক ভাবেনি। তবু নাটকটা যেহেতু তত্ত্বজানদের পড়ানো হচ্ছিল, তাই ওটাই অভিনয় হবে বলে ঠিক হলো। দায়িত্বে থাকবেন মিস্টার মারুইমারা। আইকো সাইশো বেশ বড়সড় চেহারার মেয়ে, তাই ওকে পালোয়ান বেঙ্কেইয়ের রোলটা দেওয়া হলো। আমাদেরা হবে সেনাপতি তোগাশি, কারণ ওর গলাটা বেশ চড়া আর চেহারায় বেশ একটা বড়সড় চেহারার মেয়ে, আর বেশ একটা রাগ রাগ ভাবও রয়েছে। অনেক আলোচনার পর ঠিক হলো যে তত্ত্বচান ইয়োশিৎসুনে হবে। ইয়োশিৎসুনে হলো একজন বড় লোক যাকে কুলির ছদ্মবেশে ঘুরে বেড়াতে হচ্ছে। বাকি সকলে হবে ভ্রাম্যমান ভিক্ষু। রিহার্সাল শুরু হওয়ার আগে প্রত্যেকের নিজের নিজের পার্ট মুখস্থ করার কথা। তত্ত্বচান আর ভিক্ষুদের সুবিধা ছিল ওদের কোনো কথা ছিল না। ভিক্ষুরা কেবল চুপ করে দাঁড়িয়ে থাকবে আর তত্ত্বচানকে মুখটা একটা মস্ত খড়ের টুপির আড়ালে লুকিয়ে রেখে হাঁটু মুড়ে বসে থাকতে হবে। আসলে বেঙ্কেই হলো ইয়োশিৎসুনের চাকর, কিন্তু সেই বেঙ্কেই কুলির ছদ্মবেশ ধরা মনিবকে পেটানোর ছল করে কোনো রকমে ভিক্ষুদের আতাকা চেকপোস্ট পার করিয়ে দেবে। এই হলো গল্প। এসবই করতে হচ্ছে তোদাজি মন্দিরের তহবিলের জন্য অর্থ সংগ্রহের প্রয়োজনে। ওদিকে আতাকা চেকপোস্টের গার্ড তোগাশি, আর তোগাশি আর বেঙ্কেইয়ের মধ্যে একটা মৌখিক সমঝোতা আছে। তবু একটা সময় বেঙ্কেইকে তোগাশির হুকুম মেনে অর্থ সংগ্রহের পরিকল্পনাটা পড়ে শোনাবার ভান করতে হবে। তখন সে তার হাতে ধরা চিঠিটা খুলে, যাতে আসলে কিছুই লেখা নেই, খুব ভালো ভাষায় বানিয়ে বানিয়ে বলবে, প্রথমত তোদাজি নামক মন্দির সংরক্ষণ প্রকল্পে। এই প্রথমত ভাষণটা আইকো সাইশো প্রতিদিন মুখস্থ করত। তোগাশিরও অনেক বড় পার্ট, বেঙ্কের সঙ্গে তার বিস্তর তর্ক বিতর্ক রয়েছে, ফলে আমাদেরও খুব চেষ্টা করতে লাগলো ওর পার্টটা মুখস্থ করার। অবশেষে রিহার্সাল শুরু হলো। তোগাশি আর বেঙ্কেই মুখোমুখি দাঁড়িয়ে, ভিক্ষুরা সব বেঙ্কেইয়ের পিছনে সার বেঁধে দাঁড়ানো, আর ইয়োশিৎসুনের সাজে তত্ত্বচান সামনে হাঁটু মুড়ে বসা। তত্ত্বচান কিন্তু ওর রোলটা কিছুতেই বুঝতে পারছিল না। ফলে বেঙ্কেই যখন ইয়োশিৎসুনেকে লাঠি দিয়ে মারতে এলো, তত্ত্বচান তখন খেপে গিয়ে আইকো সাইশোকে মেরে কিঞ্চে একেবারে যা তা করে দিল। আইকো তো কাঁদতে লাগলো আর ভিক্ষুরা সবাই হাসতে শুরু করলো। অথচ ইয়োশিৎসুনের শান্ত হয়ে মাথা নিচু করে মার খাওয়ার কথা ছিল। বেঙ্কেই ওকে যতই মারুক না কেন ওর কোনো প্রতিবাদ করার কথাই ছিল না। ব্যাপারটা এইভাবে ঘটবার কথা ছিল। তোগাশি দেখবে যে বেঙ্কেই ইয়োশিৎসুনেকে খুব মারছে, এমনিতে তো বুঝেই গেছে যে ইয়োশিৎসুনে আসলে বেঙ্কেইয়ের মনিব, তাই বেঙ্কেইয়ের ক্ষিপ্র ভাব দেখে তোগাশির ওর জন্য মায়া হবে। ও বুঝতে পারবে যে মনিবকে ওইভাবে মারতে বেঙ্কেইয়ের নিশ্চয়ই খুব খারাপ লাগছে। তখন তোগাশি ভিক্ষুদের আতাকা চেকপোস্ট পার করিয়ে দেবে। এমন অবস্থায় হঠাৎ যদি ইয়োশিৎসুনে বাধা দিয়ে বসে, তাহলে তো সব গোলমাল হয়ে যায়। মিস্টার মারুইমারা তত্ত্বচানকে অনেক করে ব্যাপারটা বুঝিয়ে বললেন,
কিন্তু তত্ত্বচান একই জেদ ধরে বসে আছে, আইকো সাইসো যদি আমাকে মারে আমিও ওকে মারবো। কিছুতেই ওরা কোথাও পৌঁছতে পারছিল না। যতবারই দৃশ্যটা রিহার্সাল দেয় ততবারই মারপিট লেগে যায়। শেষে মিস্টার মারুইমারা বলতে বাধ্য হলেন, আমার কিচ্ছু করার নেই, মনে হচ্ছে তাইচানকেই বলতে হবে ইয়োশিৎসুনের পার্টটা করতে। তত্ত্বচান বেঁচে গেল। একলা একলা মার খেতে ওর মোটেও ভাল লাগছিল না। তত্ত্বচান, তুমি কি ভিক্ষু হতে চাও? মিস্টার মারুইমারা জিজ্ঞাসা করলেন। তত্ত্বচান বাকিদের সঙ্গে গিয়ে লাইনে দাঁড়ালো, তবে একদম পিছনের সারিতে। সবাই ভাবলো এবার বুঝি সব ঠিক মতো চলবে। কিন্তু কোথায় কি, তত্ত্বচানের হাতে ভিক্ষুর লাঠিটা ধরিয়ে দেওয়া ঠিক হয়নি। একটু পরেই তত্ত্বচান একঘেয়েমির চোটে ওর লাঠিটা দিয়ে পাশের ভিক্ষুকে খোঁচাতে শুরু করলো, আর ওর সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুর বগলের তলায় কাতুকুতু দিতে লাগলো। তারপর লাঠিটাকে অর্কেস্ট্রার কন্ডাক্টরের মতো করে ঘোরাতে শুরু করলো ও, যেটা শুধুমাত্র বিপজ্জনকই ছিল না, বেঙ্কেই আর তোগাশির গোটা তর্ক বিতর্কের দৃশ্যটাই বানচাল করে দিচ্ছিল। অতএব তত্ত্বচান ভিক্ষুর পাঠ থেকেও বাদ পড়ে গেল। ইয়োশিৎসুনের ভূমিকায় তাইচান চমৎকার ভাবে দাঁত চেপে সব অত্যাচার সহ্য করে গেল। ওকে দেখে দর্শকদের মায়াই হচ্ছিল। তত্ত্বচানকে বাদ দেবার পর রিহার্সাল দিব্যি নির্বিঘ্নে চলতে লাগলো। মাঠের মধ্যে তত্ত্বচান একলা একলা ঘুরে বেড়ায়, জুতো খুলে ফেলে ওর নিজস্ব কোনো ব্যালে নাচতে থাকে। নিজের মতো করে নাচতে ওর খুব ভালো লাগে। কখনো পাখি হয়ে যায়, কখনো হাওয়া, কখনো ভয়ানক বিচ্ছিরি একটা লোক, কখনো বা একটা গাছ। ফাঁকা স্কুল চত্বরে ও একলা একলা নেচে চলল, মাঠের ওপর একলা একলা। তত্ত্বচানের মনের মধ্যে কোথাও একটা ইয়োশিৎসুনে হবার ইচ্ছেটা রয়েই গিয়েছিল। তবে ওকে যদি ইয়োশিৎসুনে করা হতো তাহলে ও নির্ঘাত আইকো সাইসোকে আঁচড়ে কামড়ে শেষ করে দিত। তাই তত্ত্বচান বেচারার আর তোমইয়ের একমাত্র নাটকে অংশ নেওয়া হলো না। এই অধ্যায়টাতে আমরা দেখলাম, ছোটদের নাটক এই অধ্যায়টাতে একটা কাবুকি নাটক, অর্থাৎ হাস্য কৌতুকের মতো একটা নাটক হবে তোমইয়ের স্কুলে। সেখানে বিভিন্ন রোলে বাচ্চাদের অভিনয় করতে হবে। তত্ত্বচানকে প্রথমে এমন একটা ভূমিকায় অভিনয় করতে বলা হয়েছে যার প্রচুর মার খাওয়ার কথা একজনের হাতে। কিন্তু তত্ত্বচানকে কিছুতেই বোঝানো যাচ্ছে না, যতবার রিহার্সালে তার ভূমিকাটা আসছে সে উল্টে মেরে তার বন্ধুদের আঁচড়ে কামড়ে শেষ করে দিচ্ছে। বেশ কয়েকবার এমন হওয়ার পর তাকে সেই রোল থেকে বাদ দিয়ে সাধারণ ভিক্ষু রোল দেওয়া হলো। তো সেখানেও দেখা গেল রিহার্সালে সে তার হাতের লাঠিটা নিয়ে এটা ওটা করতে ব্যস্ত, যেটা নাটকের স্বাভাবিক গতিকে রুদ্ধ করে দিচ্ছে। দর্শকদের নজর তত্ত্বচানের দিকে চলে যাচ্ছে বারবার। তো সেই কারণেই তাকে সেই রোল থেকেও বাদ দিয়ে দেওয়া হলো এবং তার রোলটি অন্য কেউ করলো। সেই সময়ে তত্ত্বচান একা একা স্কুলের মধ্যে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে এবং সে নিজের মতো করে নাচছে, ঘুরছে। আর যদিও তার অভিনয় করার ইচ্ছেটা ছিলই, কিন্তু ওই অভিনয় করতে গিয়ে শুধু শুধু মার খাওয়ার ব্যাপারটা তার একদম ভাল লাগেনি। তো একটা মজার চ্যাপ্টার এটা শুনলাম আমরা। শিশুদের এমনটাই হয়। এমনও দেখা যায় বিভিন্ন স্কুলের নাটকে যে যেটা হওয়ার কথা নয় শিশুরা সেটাই করছে। তো শিশুদের নাটকে সেটা মানিয়েও যায়, আমরা যথেষ্ট উপভোগ করি সেই নাটক। তো আজকের আমাদের পর্বের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের এই পর্বের গল্পগুলো শুনবেন এবং দেখা হবে আপনাদের সাথে আবার পরের একটা পর্বে। নমস্কার।